আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। অনুশীলনের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলি একটু দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে বর্ণনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নিব। এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তাই না? সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে পরিবার ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর দেখো, পরিবার ধারণাটি হচ্ছে মোটামুটিভাবে স্বামী স্ত্রীর একটি স্থায়ী সঙ্গ বা প্রতিষ্ঠান, যেখানে সন্তানই থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। এক কথায় গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। ২ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় পিতৃবাস পরিবার অধিক থাকার কারণ চিহ্নিত করো। উত্তরটি দেখো, আমরা জানি যে পরিবার বিবাহের পর নবদম্পতির স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাসু পরিবার বলে। আমাদের সমাজে পিতৃবাস পরিবারই অধিক, কারণ পুরুষ শাসিত সমাজে ছেলেরা আয় রোজগার করে একদিকে তার স্ত্রীকে ভরণ পোষণ করে, অন্যদিকে মাতা পিতাকেও ভরণ পোষণ করে। তাই কোনো পিতাই চান না বিয়ে করে সন্তান অন্যত্র চলে যাক। তাছাড়াও বিয়ে করে ছেলেরা পিতামাতাকে ছেড়ে স্ত্রীর পিতৃগৃহে যেতে রাজি নন, এজন্য যে একে তারা ব্যক্তিত্ববোধের প্রতি চরম আঘাত বলে মনে করে। ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অন্তর্গোত্র পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ কি ব্যাখ্যা করো। উত্তর দেখো, আমরা জানি যখন কোনো ব্যক্তি নিজ গোত্রের মধ্যে বিয়ে করে তখন তাকে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলে। অন্তর্গোত্র ভিত্তিক বিয়ে হিন্দু সমাজে অধিক প্রচলিত। বর্তমানে এ ধরনের পরিবার গঠনে ব্যাপক পরিবর্তন এসেছে। অধিকাংশ হিন্দু পরিবার ও এ বর্ণপ্রথাকে কুসংস্কার মনে করে। বস্তুত শিক্ষা ও সচেতনতা বোধই অন্তর্গত পরিবার ব্যবস্থার পরিবর্তনের অন্যতম কারণ। ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমার সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, আচ্ছা দেখো, বিদ্যালয়ে আমি জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শ আয়ত্ত করেছি, যেগুলো শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। তাছাড়া বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমি শিক্ষক, সহপাঠী, কর্মচারী, বিদ্যালয়ের পরিবেশ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রভৃতির সংস্পর্শে আসে। অধিকন্তু পাঠ্য বইয়ের বিষয়বস্তু থেকে আমি সততা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, ভালো মন্দের বিচারবোধ ইত্যাদি শিখেছি। অতএব আমার সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলবো। চলো, তো দেখো তোমাদেরকে এখানে কিন্তু মূলত 5টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা একটু পর্যায়ক্রমে উত্তরগুলি দেখে ফেলি। ১ নম্বর বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পরিবারের অর্থনৈতিক কাজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর, পরিবার ছিল এক সময়ে অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। তখন পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহে উৎপাদিত হতো, তাই না? আচ্ছা, গৃহে উৎপাদিত হতো, এজন্য পরিবারকে বলা হতো উৎপাদন ব্যবস্থার প্রধান একক। একসময় গ্রামীণ যৌথ পরিবারের মধ্যেই এসব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে। বর্তমানে এজন্য পরিবারকে আয়ের একক বলা হয়। তাছাড়া আমাদের দেশে গ্রামীণ কৃষি পরিবার কৃষি অর্থনৈতিক মূল চালিকা শক্তি। শুধু তাই নয়, পরিবারকে কেন্দ্র করে এদেশের কুটির শিল্প গড়ে উঠেছে, যা আমাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়। ২ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে তোমার পরিবারের কার্যাবলীর মধ্যে কোন কাজগুলো অর্থনৈতিক কাজ ব্যাখ্যা করো। উত্তর দেখো, মানব সমাজে পরিবারের ভূমিকা পরিধি ব্যাপক, তাই পরিবারের কার্যাবলীও বহুমাত্রিক। সন্তান প্রজনন থেকে শুরু করে লালন পালন ও তার সুষ্ঠু বিকাশে পরিবারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবারের যাবতীয় কার্যাবলী ছাড়াও আমার পরিবার নিম্নলিখিত অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করে থাকে। ১. চাকরি। আমার পরিবারের প্রধান অর্থনৈতিক কাজ হলো বাবার চাকরি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পদস্থ কর্মকর্তা। বাবার অর্জিত আয় আমাদের পরিবারের প্রধান ভরসা। ২ বা খ নাম্বার জমিজমা। পৈতৃক সূত্রে প্রাপ্ত আমাদের বাবা কিছু জমিজমা রয়েছে, যা বর্গা চাষিরা
চাষ করে বাবাকে কিছু ফসল দেন। প্রাপ্ত ফসল বা ফসল বিক্রির টাকাও আমার পরিবারের খরচ করা হয়। সেলাই মেশিন, আমার মা সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে সেলাই মেশিনে কাজ করেন। এটাও আমাদের পরিবারের অন্যতম একটি অর্থনৈতিক কাজ। তাছাড়া আমরা 2 ভাই বোন পড়াশোনা করি বিধায় আমরা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারিনি। 3 নম্বর প্রশ্ন, তোমার গ্রামে যে ধরনের পরিবার দেখা যায় তা ব্যাখ্যা করো। উত্তর দেখো, স্বামী স্ত্রীর সংসার ভিত্তিতে বিচার করলে আমার গ্রামে যে ধরনের পরিবার দেখা যায় তা হলো এক পত্নী পরিবার। তবে কদাচিৎ 2-1টি বহুপত্নী পরিবারের অস্তিত্ব রয়েছে। কর্তৃত্বের দিক থেকে আমার গ্রামে পিতৃপ্রধান পরিবারই বিদ্যমান। এখানে পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্য অর্থাৎ পিতা, স্বামী কিংবা বয়স্ক ব্যক্তির উপর ন্যস্ত রয়েছে। এখানে রয়েছে আকার ভিত্তিতে 3 ধরনের পরিবার, যেমন একক পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। কেননা আমার গ্রামে কিছু কিছু পরিবার রয়েছে পিতামাতা সহ তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তান-সন্ততি। কিছু কিছু পরিবার বিবাহিত পুত্র ও তার সন্তানাদি পিতামাতার কর্তৃত্বাধীনে এক সংসারে বসবাস করে বা বাস করে। আবার এমন কিছু পরিবার রয়েছে সেখানে পিতামাতা ও তাদের সন্তান-সন্ততি এবং সন্তান-সন্ততির স্ত্রীর পরিজন। তাছাড়া আমার গ্রামের পরিবারগুলো পিতৃসূত্রীয় এবং পিতৃবাস পরিবার। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথীর ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করো। উত্তর, ব্যক্তির সুষ্ঠু সামাজিকীকরণে খেলার সাথীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদের মাধ্যমে ব্যক্তিতে সহযোগিতা, সহনশীলতা, সমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয়। এই সাথীদের মধ্যে কখনো রুক্ষ দেখা দিলে তাকে দ্বন্দ্ব নিরসন কৌশল আয়ত্তকরণে সহায়তা করে। খেলার সাথীদের মাধ্যমে ব্যক্তি নিজের আচরণের ভালো কিংবা মন্দ দিকের গুণাবলী ও মুখোমুখি সমালোচনা শুনতে পায়। এই ধরনের সমালোচনা শিশুকে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শিক্ষা দেয়। সমবয়সী খেলার সাথীদের আচরণ প্রায় একই প্রকৃতির হয়। বস্তুত এটি একটি ক্ষুদ্র দল, আর এই দলের রয়েছে বিশেষ মূল্যবোধ, শৃঙ্খলা ও রীতিনীতি। তাই এ দলকে বলে অন্তরঙ্গ বন্ধু দল। বিশেষ করে শৈশব ও কৈশোর এই সাথী দলের আচরণিক প্রভাব অতীব গুরুত্বের দাবি রাখে। এ দলের প্রভাবে ব্যক্তি সমাজ স্বীকৃত ভালো মূল্যবোধ গ্রহণ করতে পারে। অতএব ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথীর ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ, সন্দেহ নেই। 5 নম্বর প্রশ্ন তোমাদের বলা হচ্ছে, গ্রাম ও শহরে বসবাসকারী 2 ছাত্রের সামাজিকীকরণে বৈসাদৃশ্য তুলে ধরো। উত্তরটি দেখো, গ্রামের শিশু কিশোররা বয়োজ্যেষ্ঠ প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ থাকে, যা সামাজিকীকরণে বিশেষ প্রভাব ফেলে। তবে শহরের পরিবেশে প্রতিবেশীদের সাথে এরূপ সম্পর্ক দেখা যায় না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক শহরের তুলনায় গ্রামে বেশি। সহপাঠী এবং অন্তরঙ্গ বন্ধুদের সাথে সম্পর্ক শহরের তুলনায় গ্রামের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক। অন্তরঙ্গ বন্ধু দলের মাধ্যমে শিশু সহযোগিতা, মানসিক দ্বন্দ্ব নিরসন কৌশল ও নীতিজ্ঞান লাভ করে থাকে। তাছাড়া সাংস্কৃতিক জীবনের বিভিন্ন বিষয়ের জ্ঞান শিশু কিশোররা অন্তরঙ্গ বন্ধু দলের থেকে অর্জন করে। বাংলাদেশের শহরে কিন্ডারগার্টেন, আন্তর্জাতিক স্কুল, প্রি ক্যাডেট সহ বিভিন্ন বৈশিষ্ট্যের স্কুল রয়েছে, যা গ্রামের শিশুর সামাজিকীকরণের তুলনার ব্যতিক্রম। এসব স্কুলের অধিকাংশ সহ শিক্ষাক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত হয় না। তাছাড়া নেই খেলার মাঠ, বাগান, পুকুর সহ অন্যান্য অনেক উপাদান। আবার উদ্যাপিত হয় না বিদ্যালয়ের বিতর্ক এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস। এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারায় শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন ব্যাহত হয়। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উত্তর আমরা একটু দেখে ফেলি। চলো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কয়টি? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার 3টি। উত্তরটি হবে খ নাম্বার 3টি। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বাংলাদেশ যৌথ পরিবারের ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ হলো নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ দারিদ্র, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ন। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে এখানে কয়েকটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একক, যৌথ, বর্ধিত পরিবারের একটা বৃত্ত, এরপর পিতৃপ্রধান, মাতৃপ্রধানের একটি বৃত্ত, পিতৃসূত্রীয় এবং মাতৃসূত্রীয় এবং বৃত্ত, এবং একপত্নিক এবং বহুপত্নিক একটি বৃত্ত, তাই না? এখানে বলা হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের ধরন নিচের কোনটি? উত্তরটি কিন্তু হবে 3-এর খ নাম্বার 2টি। এরপর দেখো তোমাদেরকে 4 এবং 5 নম্বর বহু নির্বাচনের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে
যে রোকসানা ও রহিমাদের পরিবারের 5 জন সদস্য। রহিমি তার পরিবারের সকল কাজের সিদ্ধান্তে অংশগ্রহণ। আচ্ছা, রোকসানা ও রহিমদের, আমি খুবই দুঃখিত, রোকসানা ও রহিমদের পরিবারের 5 জন সদস্য। রহিমি তার পরিবারের সকল কাজের সিদ্ধান্তে অংশগ্রহণ ও মতামত প্রদান করেন। অন্যদিকে ইদ্রুপু, তাই না, ও মতপুর পরিবারের 5 জন সদস্য। ইদ্রুপি তার পরিবারের সকল সিদ্ধান্ত নেন। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রোকসানা ও আব্দুর রহিমের পরিবারটি কোন ধরনের পরিবার? উত্তরটি হবে খ নাম্বার, পিতৃপ্রধান, তাই না। এরপর 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে রোকসানার পরিবারের সাথে ইদ্রুপ ও মদ্রুবুর পরিবারের ধরনের বৈশিষ্ট্যগত মিল কোথায়? উত্তরটি হবে 5-এর ক নাম্বার, উত্তরটা হবে কিন্তু ক নাম্বার। তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলো পর্যায়ক্রমে এখান থেকে তোমাদেরকে 3টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তরগুলি একটু দেখে ফেলি। ক নাম্বার 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, তাই না। আচ্ছা, তো দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের? উত্তরটি দেখো, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 ধরনের। পরিবারের আয়ের একক বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, পরিবার হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল। একসময় পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহে উৎপাদিত হলেও সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে, তাই পরিবারকে আয়ের একক বলা হয়। আচ্ছা, এরপর তোমাদেরকে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, গ নম্বর প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না। তো উদ্দীপকটি তোমরা একটু পড়ে ফেলবা, তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্ন বুঝতে খুবই সহজ হবে। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত বিদিতার আচরণে সামাজিকীকরণে জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর প্রভাব লক্ষ্য করা যায়। নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতিগোষ্ঠী, আর যারা বাড়ির আশেপাশে বসবাস করে তারা হলো আমাদের প্রতিবেশী। শৈশব থেকে মানুষ প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে। পরিবার ও জাতিগোষ্ঠীর পরেই প্রতিবেশীর অবস্থান। শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে প্রতিবেশীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাসা বা বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে, আর এ দল থেকে তারা সহযোগিতা, সমর্মিত ঐক্য ও নেতৃত্ব ইত্যাদি পূর্ণাবলী অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদিতে অংশ নিয়ে শিশুরা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, যার মধ্য দিয়ে তারা সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রতি প্রভৃতি গুণাবলী অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়র চেয়ে প্রতিবেশীরাই বেশি ভূমিকা পালন করে। আচ্ছা, উদ্দীপকে রিপা বিদিতার প্রতিবেশী হলেও রিপা যখন তার আত্মীয় স্বজন সহ তাদের বাসায় আসে তখন বিদিতা সবাইকে যত্ন সহকারে আপ্যায়ন করে, অর্থাৎ তাদের আত্মীয় স্বজনকেও বিদিতা নিজের আত্মীয় স্বজনই মনে করে। তাই বলা যায় প্রতিবেশীরাই সুখ দুঃখের প্রথম অংশীদার, যা উদ্দীপকের বিদিতার আচরণ স্পষ্ট হয়ে উঠেছে। ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে শহুরে জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, শহরের জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন, আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই। আমার বাস্তবে দেখি গ্রাম ও শহর ভেদে প্রতিবেশীদের সম্পর্ক ভিন্ন হয়। গ্রামীণ সমাজে প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকে, অর্থাৎ গ্রামীণ সমাজে প্রতিবেশীদের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো কৃত্রিমতা থাকে না। অপরদিকে শহরের প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক এত ঘনিষ্ঠ হয় না। এই সম্পর্কের ভিতর কেমন জানি একটা কৃত্রিমতা লুকিয়ে থাকে লোকচক্ষুর অন্তরালে। তবে আনন্দ উৎসব অংশগ্রহণের মাধ্যমে শহরের জীবনের প্রতিবেশীরা একে অন্যের অনেকটা আপন হয়ে যায়। উদ্দীপকের বিদিতা রিপার শহুরে প্রতিবেশী হলেও তারা একে অপরের আপনজন হয়ে উঠেছে, ফলে বিদিতার পরিবার রিপার সহযোগিতার এগিয়ে এসেছে, তাই না। আচ্ছা, এরপর দেখো, শৈশব থেকে আমরা প্রতিবেশীদের সংস্পর্শে বড় হই। আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। এই দল থেকে শিশু সহযোগিতা, সমন্বিত ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, ঈদ, পুজো, বড়দিন প্রভৃতিতে অংশগ্রহণ করে শিশুরা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে এবং সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি ইত্যাদি গুণাবলী অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়দের চেয়ে প্রতিবেশী বেশি ভূমিকা পালন করে। বস্তুত প্রতিবেশীরা সুখ দুঃখের প্রথম অংশীদার, কিন্তু শহুরে জীবনে এই অংশীদারিত্ব, আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ততা গ্রামের চেয়ে অনেক কম। তাই বলা যায় শহুরে জীবনে প্রতিবেশীর সম্পর্ক ঘনিষ্ঠ নয়। এরপর 2 নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে গণমাধ্যম কি?
গণমাধ্যম কি? উত্তরটি দেখো। দেশের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণমাধ্যম। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকরণ। তাই বলা যায় সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে মোনার আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ঘটনার বর্ণিত পরিবারটির প্রভাব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। তো উত্তরটি দেখার আগে তোমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলবে, হ্যাঁ, তাহলে খুব সহজে উত্তরটি বুঝতে পারবে। উদ্দীপকে উল্লিখিত বিদিতার আচরণে সামাজিকরণের জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর প্রভাব লক্ষ্য করা যায়। নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতিগোষ্ঠী। যারা বাড়ির আশেপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। শৈশব থেকে মানুষ প্রতিবেশীর সংস্পর্শে বড় হতে থাকে। পরিবার ও জাতিগোষ্ঠীর পরেই প্রতিবেশীর অবস্থান। শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে প্রতিবেশীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাসা বা বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে, আর এ দল থেকে তারা সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব ইত্যাদি গুণাবলী অর্জন করে। প্রতিবেশীর বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদি অংশ নিয়ে শিশুরা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, যার মধ্য দিয়ে তারা সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি প্রভৃতি গুণাবলী অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়দের চেয়ে প্রতিবেশীরা বেশি ভূমিকা পালন করে। উদ্দীপকের রিপা বিদিতার প্রতিবেশী হলেও রিপা যখন তার আত্মীয় স্বজন সহ তাদের বাসায় আসেন তখন বিদিতা সবাইকে যত্ন সহকারে আপ্যায়ন করে, অর্থাৎ রিপাদের আত্মীয় স্বজনকেও বিদিতা নিজের আত্মীয় স্বজনই মনে করে। তাই বলা যায় প্রতিবেশীরাই সুখ দুঃখের প্রথম অংশীদার, যা উদ্দীপকের বিদিতার আচরণে স্পষ্ট হয়ে উঠেছে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাহির উক্তিটি অনুচ্ছেদের আলোকে বিশ্লেষণ করো। তো দেখো উত্তরটি কিন্তু আমরা সুন্দর করে এখানে তোমাদেরকে গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে ফেলবা। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে 1 নম্বর অর্থাৎ ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে গণমাধ্যম কি? উত্তর দেখো। দেশের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণমাধ্যম। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকরণ। তাই বলা যায় সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মোনার আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ঘটনার বর্ণিত পরিবারটির প্রভাব ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখার আগে তোমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলবা, তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারবা। উদ্দীপকে উল্লেখিত মোনার আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ঘটনার বর্ণিত পরিবারটির প্রভাব নিঃসন্দেহে নেতিবাচক। একজন শিশুর সবচেয়ে কাছের মানুষ তার বাবা মা, কিন্তু মোনা মা বাবা কারো আদর, সোহাগ, ভালোবাসা কিংবা শাসন কোনোটাই পায়নি, কারণ তার মা বাবা দুজনেই এমন একটা চাকরি করে যেখানে যেতে হয় খুব সকালে আবার আসতে হয় রাতে। তাই মোনা তার মা বাবাকে দেখতেও পায় না। ফলশ্রুতিতে মোনার সামাজিকরণ শুরু হয়েছে গৃহ পরিচারিকার হাত ধরে এবং আস্তে আস্তে মোনার আচরণও গৃহ পরিচারিকার মতো হয়ে গেছে। বস্তুত আমাদের সমাজের কোনো পরিবারে বাবা উপার্জন করেন, আবার কোনো পরিবারে মা বাবা দুজনেই উপার্জন করেন, কিন্তু তারপরও সন্তানের জন্য সময় দিয়ে তাদের সামাজিকরণে ভূমিকা রাখতে হয়। আচ্ছা, আর তা না পারলে শিশু তার আত্মা ধারণাকে সমৃদ্ধ করতে পারে না এবং ব্যক্তিত্বকেও সুন্দর করে গড়ে তুলতে পারে না। তাই বলা যায় মোনার ক্ষেত্রে এমনই হতে চলছে। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মাহির উক্তিটি অনুচ্ছেদের আলোকে বিশ্লেষণ করো। উত্তরটি দেখো। সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়ের দায়িত্ব সমান। উদ্দীপকে উল্লেখিত মাহির উক্তিটি যথার্থ।
তাহসান ও মাহি দুজনেই বেসরকারি ব্যাংকে চাকরি করেন, বিধায় তাদের একমাত্র সন্তান মোনা গৃহপরিচারিকার সাথে সময় কাটায়। আর তাই একদিন তাহসান ও মাহি লক্ষ্য করে যে মোনার কথা ও আচরণ অনেকটা গৃহপরিচারিকার মতো। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় এবং একজন অন্যজনকে দোষারোপ করেন। শিশুর জন্য মা অধিকতর কাছের হলেও মা বাবা উভয়েরই শিশুর ঘনিষ্ঠ। স্বভাবতই তাদের কাছে থেকে শিশুরা শিক্ষা লাভ করে। মা বাবার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বে প্রভাব রাখে। শিশুরা যাবতীয় আচার আচরণ মা থেকে শিখে, বাবার দ্বারা স্বীকৃতি লাভ করে। মোনা কখনো পিতামাতার সঙ্গ পায় না। আর তার অন্যতম কারণ তাহসান ও মাহি যখন অফিসে যান তখন মোনা ঘুমিয়ে থাকে, আবার যখন তারা রাত করে বাসায় ফেরেন তখনও মোনা ঘুমিয়ে থাকে। ফলে মোনার সামাজিকরণে শুরু হয় গৃহপরিচারিকার হাত ধরে। তাহসানের মতে মাই শিশুর জীবন আদর্শ, কিন্তু মাহির মতে সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়ের দায়িত্ব সমান। বস্তুত শিশুর সবচেয়ে কাছের মানুষ তার পিতামাতা। আমাদের সমাজে কোনো কোনো পরিবারের বাবা উপার্জন করেন, আবার মা বাবা উভয়ই উপার্জন করেন। সংসার পরিচালনায় তাদের অনেক নিয়ম নীতি প্রয়োগ করতে হয়। পিতামাতার এ স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকরণে প্রভাব ফেলে। শিশুর আত্মপ্রত্যয়ী মনোভাব ও জিদভাব পিতামাতার আচরণের ফল। অতএব বলা যায় উদ্দীপকে মাহির উক্তিটি যথার্থ। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ইতিমধ্যে আমরা তোমাদের সমস্ত অধ্যায়গুলি কিন্তু অধ্যায়ের যে অনুশীলনের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর সমাধান কিন্তু লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেটি দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।